ডিসকাস করব। সো ফার্স্ট প্রবলেমটা দেখো, একটি মৌলের 100টি শক্তি স্তর বিদ্যমান, 100তম শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকবে এটা প্রমাণ করতে বলছে। মোট কতটি ইলেকট্রন থাকবে সেটা বের করতে বলছে এবং প্রমাণ করতে বলা হয়েছে যে এটি 2n² সূত্রকে সমর্থন করে। আমরা মেইনলি এই ধরনের প্রবলেম সলভ করব এবং এই কনসেপ্টের উপর বেস করে দেখো আমাদের একটু ইউনিক একটা প্রবলেম, যদি এই নিচে প্রবলেমটা দেখো, আহ আশা করি দেখতে পারতেছো যে মঙ্গল গ্রহে একটি মৌল পাওয়া গেল যার 50টি শক্তি স্তর বিদ্যমান। 50তম শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে যদি তার নিচের ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে। মানে এটা টোটালি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আমাদের পৃথিবীতে আমরা যে ধরনের মৌলগুলো পাই সেই ধরনের মৌলের যে ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন সেগুলো থেকে একটু ডিফারেন্ট। আমরা এখন এটাই বুঝবো যে এল দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়, স্পিন দ্বারাই বা কি বোঝায়। এই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, দেন আমরা এই দুইটা প্রবলেমে মুভ করব, দেন আমরা বুঝবো যে এই প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, এবং এই কনসেপ্ট থেকে এইচএসসি তো মাঝে মধ্যে কোশ্চেন আসে, খুব ফ্রিকোয়েন্টলি যে আসে সেটা না, মাঝে মধ্যে কোশ্চেন আসে। সো এইচএসসি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা কনসেপ্টটা নিয়ে কথা বলা শুরু করি। সবাই ক্লিয়ার শুনতেছো এবং স্ক্রিন দেখতেছো? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, এই ছবিগুলো কি বোঝাচ্ছে সেটা নিয়ে এখন আমি কথা বলতেছি না। আম, এই ছবিগুলো বুঝবা কিছুক্ষণের মধ্যে যে আসলে প্রত্যেকটা ছবি কি ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের ডিসকাশন। আজকের মেইনলি টপিকটা হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যার মডেল। কোয়ান্টাম বলবিদ্যার মডেল, এই কোয়ান্টাম বলবিদ্যার মডেল এটাকে ইংলিশে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। এই বলবিদ্যার ইংলিশ হচ্ছে মেকানিক্যাল, সো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। সো এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল শুরু করার আগে বা এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের ভিত্তি ছিল বলতে পারো রীতিমতো মানে আনুমানিক 5টার মতো কনসেপ্ট, যে 5টা কনসেপ্ট দিয়ে পরবর্তীতে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, যেটা আধুনিক পরমাণু মডেল নামে পরিচিত, সেই মডেলের সূত্রপাত হয়। তো একটা ছিল রাদারফোর্ডের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের উপস্থিতি। রাদারফোর্ডের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের উপস্থিতি, এই ধারণাটা অনেক ইম্পর্টেন্ট ছিল এই মডেলের জন্য, কেন্দ্রস্থ নিউক্লিয়াসের উপস্থিতি। তারপরে ধারণাটা ছিল, তারপরে ছিল হচ্ছে নিলস বোরের শক্তিস্তর সম্পর্কিত ধারণা। নিলস বোরের শক্তিস্তর সম্পর্কিত ধারণা, এটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ রাদারফোর্ডই হচ্ছে আমাদের ফার্স্টে কেন্দ্রস্থ নিউক্লিয়াসের ধারণা দেয়। এরপর বোর শক্তিস্তর সম্পর্কে ধারণা দেয়, নিলস বোরের শক্তিস্তর সম্পর্কিত ধারণা। আচ্ছা, স্টেবল শক্তিস্তর সম্পর্কে ধারণা নিলস বোরই প্রথম দেয়। এরপর হচ্ছে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, বা ইলেকট্রন যে একই সাথে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটা প্রদর্শন করে সে সম্পর্কে ডি ব্রগলির ধারণা। ডি ব্রগলি প্রদত্ত ইলেকট্রনের দ্বৈত ধর্ম, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল এই মডেলের সূত্রপাত ঘটানোর জন্য। দ্বৈত ধর্ম, তার মধ্যে একটা ছিল কণা ধর্ম আর একটা ছিল তরঙ্গ ধর্ম। ডি ব্রগলি দুইটা ধর্ম নিয়ে কথা বলে। আচ্ছা, দেন 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে আরউইন স্ট্রোডিঞ্জারের ইকুয়েশন। সবার ইকুয়েশনটা আশা করি মনে আছে। ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে ডি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে ডি জেড স্কোয়ার প্লাস হচ্ছে 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই হচ্ছে এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ইউ ইন্টু সাই ডিভাইডেড ইকুয়ালস টু 0। সো আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, কোন কোয়ান্টিটি কি বুঝে। এখানে ই বোঝাচ্ছে হচ্ছে টোটাল এনার্জি, ই আর ইউ বোঝাচ্ছে তোমার স্থিতিশক্তি, আর বাকিগুলো তোমরা বুঝবা। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর পাই তো আছে, আর সাই ছিল ওয়েভ ফাংশন। তো এইটা ছিল আমাদের আরউইন স্ট্রোডিঞ্জারের একটা ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে পরবর্তীতে 3টা নাম্বার পাওয়া যায়, যে 3টা নাম্বার থেকে আমাদের 3টা কোয়ান্টাম নাম্বার আসতেছে। আর আরেকটা 5 নাম্বার যে মতবাদটা ছিল সেটা ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটাও এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ছিল এই কোয়ান্টাম বলবিদ্যা মডেলের ডেভেলপমেন্টের জন্য। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তোমরা জানো এই অনিশ্চয়তা নীতিটি কি। আচ্ছা, সো এই কনসেপ্ট গুলোর উপর বেস করে আমরা যদি একটু আগাই সামনে তাহলে দেখা যায় যে এই যে আমাদের আরউইন স্ট্রোডিঞ্জারের যে হচ্ছে যে ইকুয়েশনটা আসে, সেই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা আসলে 3টা নাম্বার পাই, যে 3টা নাম্বারের একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। সেই 3টা নাম্বার, একটা ধরলাম হচ্ছে এন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম। সেই এন নাম্বারটাকে বলা হয় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসগুলো আসতেছে সামনেই যে হচ্ছে এগুলো কোনটা কি মিন করতেছে। এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এম হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই নাম্বার গুলোতে অ্যাকচুয়ালি কোন একটা ইলেকট্রন ঠিক কোথায় কি অবস্থায় আছে সেই বিষয়গুলো আমরা প্রেডিক্ট করি এই নাম্বার গুলোর সাহায্যে। সবাই তো বুঝতেছো না?
বুঝতে পারছো না সবাই? জি হ্যালো। ভাইয়া। সো এই তিনটা নাম্বার, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটা অ্যাকচুয়ালি আমাদের আরউইন স্ট্রোডিঞ্জারের ইকুয়েশন সলভ করে আমরা পাই। এই তিনটা নাম্বার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এই তিনটা নাম্বারের বেশ কিছু সিগনিফিকেন্স আছে। যেমন এন দ্বারা আমরা বুঝি হচ্ছে কক্ষপথের আকার, এন দ্বারা বুঝি হচ্ছে আকার, এল দ্বারা বুঝি হচ্ছে আকৃতি, আর এম দ্বারা বুঝি হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস। খুব সামনে আমাদের বিষয়গুলো কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস, যেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এই তিনটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আরউইন স্ট্রোডিঞ্জারের ইকুয়েশনের রেজাল্ট। বাট এইটা ছাড়াও আরেকটা কোয়ান্টাম সংখ্যাকে পরবর্তীতে প্রপোজ করা হয়েছে, যে কোয়ান্টাম সংখ্যাটা ইলেকট্রনটার স্পিন সম্পর্কে ধারণা দেয়, ইলেকট্রনটা ক্লকওয়াইজ রোটেট করতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে সেটা নিয়ে ধারণা দেয়। বাট তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, কি স্পিন কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট আসলে বেশ আম, জটিল একটা কনসেপ্ট, এবং এটা নিয়ে হচ্ছে, এবং যারা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স জানেন যে সকল সায়েন্টিস্টরা, তারা বলছেন যে আসলে স্পিন কোয়ান্টাম নাম্বারের মানে এখন পর্যন্ত কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স পাওয়া যায়নি। খুবই সোজা সাপটা একটা এক্সপ্লেনেশন দেওয়া হয় যে ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আমরা বলবো সামনে কিছুক্ষণ। বাট এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স ওইভাবে এখনো মানে ডিসকভার হয় নাই। এটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দ্বারা আমরা ডিনোট করতেছি, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা দ্বারা ইলেকট্রন কি ক্লকওয়াইজ রোটেশন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আছে সেই বিষয়টা আমরা বুঝি। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা তার আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। এই বিষয়গুলো আমরা বুঝলাম। এখন আসলে যে এই বিষয়গুলো আসলে মানে কোথা থেকে আসলো বা এটা কিভাবে আসলো? আমাদের বোর মডেলের যে ধারণাটা ছিল, সেই বোর মডেলের ধারণা থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রন গুলো কি করে, নিউক্লিয়াসের চারদিকে একটা বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। একটা স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, এবং ঘোরা অবস্থায় তারা কোনো প্রকার শক্তির শোষণ কিংবা বিকিরণ করতেছে না নর্মাল অবস্থায়। আচ্ছা, এটা ছিল বোর মডেলের ধারণা। বাট এই যে ইলেকট্রনটা পজিটিভ আধান বা নিউক্লিয়াসের চারদিকে যে ঘুরতেছে, এখানে পরবর্তীতে বেশ কিছু কমপ্লিকেশন চলে আসলো। এই ইলেকট্রনটা আসলে যখন ঘুরতেছে, সে কি আসলে একটা গোলকের পৃষ্ঠে অবস্থান করে ঘুরতেছে, মানে একটা গোলকীয় সার্ফেসে ঘুরতেছে, নাকি হচ্ছে আরো ডিফারেন্ট কোনো সার্ফেসে বসে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে? যেটা পরবর্তীতে হচ্ছে তোমার এই আরউইন স্ট্রোডিঞ্জারের যে কোয়ান্টাম নাম্বার যে হচ্ছে সলিউশন, সেই সলিউশন থেকে এই জিনিসগুলোকে প্রুফ করা যায় যে ইলেকট্রনটা আসলে কিরকম শেপের কক্ষপথে ঘুরতেছে, সেই শেপটার আসলে ওরিয়েন্টেশনটা কিরকম। হ্যাঁ, ইলেকট্রন তোমার বৃত্তাকার, ইলেকট্রন বৃত্তাকার না, ইলেকট্রন হচ্ছে গোলকীয় কক্ষপথে ঘুরতেছে নিউক্লিয়াসের চারদিকে। শুধু গোলকীয় কক্ষপথে না, এখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কক্ষপথ আছে। সেরকমও হতে পারে যে একটা হচ্ছে ইলেকট্রনটা এরকম গোলকীয় কক্ষপথে ঘুরতেছে, সারফেসে অবস্থান করে। আমাদের এটাকে যদি নিউক্লিয়াস বলি আমরা, ইলেকট্রনটা কি করতেছে, আমাদের গোলকীয় কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে স্পেরিক্যাল কক্ষপথে অবস্থান করে। তো এটা হতে পারে। আরেকটা কি হতে পারে, আমাদের যে ইলেকট্রনটা, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে এইটা একটা লোব, এইটা একটা লোব। তো এই লোবে অবস্থান করতেছে, এখানকার সারফেসে অবস্থান করতেছে ইলেকট্রনটা। তো এটা হতে পারে। কিংবা আরো কমপ্লেক্স কোনো শেপ হইতে পারে, সেটা আমরা দেখবো সামনে যে আরো কি কি কমপ্লেক্স শেপ হইতে পারে। ইলেকট্রনটা আসলে কিভাবে আছে নিউক্লিয়াসের চারদিকে, ঠিক কোন অবস্থানে আছে, ঠিক আসলে ইলেকট্রনটাকে আমরা কোথায় খুঁজে পাবো, এবং ইলেকট্রনটার আহ ঘূর্ণনটা কিরকম, এখানে বেশ কিছু এখানে কনসেপ্ট চলে আসে এই জায়গায়, যে আসলে ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে। এটা তো আশা করি বুঝছো যে আসলে ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে। এই যে কোথায় অবস্থান করতেছে, এখান থেকে তোমার হচ্ছে অরবিটালের ধারণাটা আসতেছে। অরবিটাল, অরবিটাল সম্পর্কে এখন না বুঝলেও সমস্যা নেই, আমি সামনে ক্লিয়ার করে দিব। অরবিটাল টার্মটার সাথে পরিচিত হয়ে নাও। অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বোচ্চ, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বোচ্চ, অর্থাৎ অরবিটালে মূলত ইলেকট্রনটা ঘুরতেছে নিউক্লিয়াসের চারদিকে। বাট এখানে বেশ কিছু বিষয় আসা আছে, আমি আসতেছি সামনে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? ভাইয়া সবাই বিষয়টা একটু আবার বলেন, বুঝতে পারি নাই তেমন। আচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে তোমরা জাস্ট এইটুকু এখন পর্যন্ত যতটুকু পড়াইছি, আমি যখন সামনে প্রসিড করবো দেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কনসেপ্ট গুলো একটু জটিল। আচ্ছা, আমরা দেখতে থাকি, দেন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো আমি এক একদম প্রথম থেকে আবার তোমার যে কোয়ান্টাম নাম্বার গুলো সেগুলো নিয়ে ডিসক্রিপশন, মানে আবার যদি ডেসক্রিপশন শুরু করি তখন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে। সো এক নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমি এন দ্বারা প্রকাশ করতেছি, এন দ্বারা ডিনোট করতেছি।
2 নাম্বার পয়েন্টটা হচ্ছে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে দ্বারা এল দ্বারা প্রকাশ করা হয়। এবং কোনটা কি মিন করতেছে আমরা এখন সেটা শিখি নাই, সো ওইটা শিখার পর আমরা বিষয়গুলো আরো প্রপারলি আমাদের মেক সেন্স করবে। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। 3 নাম্বারটা হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এম দ্বারা প্রকাশ করতেছি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করতেছি। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এটাকে আমি এস দ্বারা প্রকাশ করা হয়, আবার কোথাও কোথাও এম এস দ্বারাও প্রকাশ করা হয়, দুইটা দ্বারা ডিনোট করা যেতে পারে স্পিন কোয়ান্টাম নাম্বারকে, এস দ্বারা অথবা এম এস দ্বারা। এখন একটু আসি কোন কোয়ান্টাম সংখ্যাকে কোন সায়েন্টিস্ট প্রপোজ করছে বা কোন সায়েন্টিস্ট সর্বপ্রথম ধারণা দিছে সেটা একটু জেনে নিই। এই ইনফরমেশন গুলো তোমাদের রাখতে পারে এমসিকিউর জন্য। সাধারণত এমসিকিউতে খুব যে আসে এরকম না, বাট ইনফরমেশন গুলো জেনে রাখা ভালো। আচ্ছা, সো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা ধারণা দেয় নিলস বোর। তোমরা বুঝতে পারতেছো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা ধারণা দেয় নিলস বোর। আচ্ছা, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা ধারণা দেয় নিলস বোর। তারপর হচ্ছে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা ধারণা দেয় হচ্ছে আমাদের সমারফিল্ড। এই ধারণাটা দেয় হচ্ছে আমাদের সমারফিল্ড। আচ্ছা, তো এই ধারণা দেয় ফার্স্ট হচ্ছে সমারফিল্ড। দেন চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ধারণা দেয় হচ্ছে জি ম্যান। সম্পর্কে ধারণা দেয় হচ্ছে আমাদের জি ম্যান। আর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেয় দুইজন সায়েন্টিস্ট, হচ্ছে উফলেনবেক আর একজন হচ্ছে গুডস্মিথ। একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে উফলেনবেক আর আরেকজন হচ্ছে আমাদের গুডস্মিথ। এই দুইজন সায়েন্টিস্ট হচ্ছে আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, টোটালি এই কয়জন সায়েন্টিস্ট এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে প্রথম প্রপোজ করেন। আচ্ছা, কোন কোয়ান্টাম সংখ্যা কি মিন করতেছে সেটার দিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি ভালো করে বোঝার জন্য। ভাইয়া 4 নম্বরের সায়েন্টিস্টদের নাম কি লিখছেন ভাইয়া? উফলেনবেক আর গুডস্মিথ। উফলেনবেক আর হচ্ছে গুডস্মিথ। আচ্ছা, এই টোটাল দুইজন সায়েন্টিস্ট যিনি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে সর্বপ্রথম প্রপোজ করেন। আচ্ছা, তো এখন আসি যে হচ্ছে তোমার এই যে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা দেখতেছি, এই 4টা কোয়ান্টাম সংখ্যার কোনটা কি মিন করতেছে সেই বিষয়টা আস্তে আস্তে আমরা ক্লিয়ার হবো এখন। তো শুরু করা যাক। প্রথম কোয়ান্টাম সংখ্যা যাকে বলতেছি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। এই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে তোমাদের শক্তি স্তর বা শেল, যেটা সম্পর্কে তোমরা হচ্ছে সেই ক্লাস 9 থেকে ধারণা নিয়ে আসতেছো। কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি, সেই হচ্ছে আমাদের শক্তি স্তর বা শেলের ধারণাটা, যেটা হচ্ছে আমাদের বোর মডেলে ছিল শক্তি স্তর বা শেল। আচ্ছা, তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের সাইজ আর এনার্জি লেভেল সম্পর্কে ধারণা দেয়। এখন বিষয়টা আমরা ক্লিয়ার করব যে সাইজ আর এনার্জি লেভেল। সাইজ সম্পর্কে একটা ভালো ধারণা দিচ্ছে, বাট এনার্জি লেভেল সম্পর্কে কিছুটা প্রেডিক্ট করতে পারে, নট আমাদের হচ্ছে একদম অ্যাকুরেট যে ধারণা দেয় এনার্জি লেভেল সম্পর্কে তা না, তা নয়, কিন্তু কিছুটা ধারণা দেয় এনার্জি লেভেল সম্পর্কে, যে একটা কক্ষপথে এনার্জি কিরকম হতে পারে সেই সম্পর্কে কিছুটা প্রেডিক্ট করতে পারে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। বাট সাইজ সম্পর্কে তোমাকে একটা ভালো ধারণা দিবে, যে হচ্ছে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 1, তখন হচ্ছে সাইজটা ছোট, 2 হলে আরো বড় হয়ে যাবে, 3 হলে আরো বড় হবে। তো তোমরা বুঝতে পারতেছো এই স্ট্রাকচার গুলো বেশ কমপ্লেক্স, আমরা সামনেই ক্লিয়ার হব। সো এই যে এন এর মানটা, এন এর কিছু মান আছে, এই এন এর মানটা তোমার শুরু হবে 1 2, 1 থেকে শুরু হবে, দেন 2 3 4 ডট ডট ডট, এটা হচ্ছে এন এর ভ্যালু। এই এনটা আমাদের কিন্তু সেই শক্তি স্তর ছিল, আমরা যেটা হচ্ছে সেই 9 10-এ শিখে আসছি শক্তি স্তর, বা এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে শেল। সে শক্তি স্তরে আমরা বলতাম যে কে এল এম এন ও, কে এল এম এন ও সেই শক্তি স্তরের ধারণা ছিল, যেখানে আমার কে এর এন এর ভ্যালু হচ্ছে 1, কে এর এল এর ভ্যালু হচ্ছে 2, কে এর এম এর ভ্যালু হচ্ছে 3, কে এর এম এন এর ভ্যালু হচ্ছে 4, আর কে এর ও এর ভ্যালু হচ্ছে 5। মানে আমাদের সেই নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথ গুলো আছে এটাকে বলি হচ্ছে আমরা কে শেল, দেন দ্বিতীয় কক্ষপথকে বলি হচ্ছে আমরা এল শেল, তারপরে তৃতীয় কক্ষপথকে বলি হচ্ছে আমরা এম শেল বা এম শক্তি স্তর, চতুর্থ কক্ষপথকে বলি আমরা এন, আর পঞ্চম শক্তি স্তরকে বলি হচ্ছে আমরা ও। আচ্ছা, সো এইটা ছিল আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা সম্পর্কে সবারই ধারণা আছে, কারণ এই ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি
আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আসলে মেইনলি আমাদের যে শেল বা শক্তি স্তর সেটা সম্পর্কে ধারণা দেয়। এখন যদি আমরা একটু আসি যে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম নাম্বার কি ধারণাটা দেয় আসলে। তারপরে আমরা দেখি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী, ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া এখানে মানে 5, ও এর মান কি 5 না? হ্যাঁ 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 এরপরে কি আর কোনো মানে ইয়া নাই, সংখ্যা নাই? হ্যাঁ, তোমার এন এর ভ্যালু 6, 7, 8, 9, 10, 100 পর্যন্ত যেতে পারে, বাট সেইটাকে হচ্ছে অ্যালফাবেটিক্যালি লেখাটা কতটা যুক্ত মানে ও পর্যন্ত মেনলি এখানে ডিনোট দেখানো হয় সব জায়গায়। কারণ এটার ভ্যালু 100, 150 আনলিমিটেড ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু আমাদের অ্যালফাবেট ছাড়া ইনফিনিটি নাই। সো সব জায়গায় ও পর্যন্ত দেখানো হয় আর কি। বাট এন এর আচ্ছা ভ্যালু তোমার হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আচ্ছা, দেন আমরা দেখি হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা। বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, তবে তোমরা ধৈর্য নিয়ে শুনো, আশা করি কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো নতুন তোমাদের জন্য। সহকারী কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি, আসলে অনেক হিউজ একটা কনসেপ্ট। তো মানে শুরু থেকে যারা শুনতেছো তারা হয়তো এখন পর্যন্ত মানে খুব একটা মেক সেন্স করে নাই বিষয়গুলোকে, বাট আমরা যখন ওভারঅল আলোচনাটা কমপ্লিট করতে থাকবো দেখবা যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় মেক সেন্স করতেছে। আচ্ছা, এই সহকারী কোয়ান্টাম নাম্বার বোঝায় হচ্ছে আমাদের শেপ। এখন এটা কিসের শেপ বা আকৃতি, এটা কি বোঝাচ্ছে আমাদের, শেপ বা আকৃতি। আচ্ছা, এখানে যে আমরা আকারের কথা বলতেছি বা কিছুক্ষণ আগে যে সাইজের কথা বলতেছি, আমাদের কে শক্তি স্তরের সাইজটা কত ছোট, কে শক্তি স্তরের সাইজটা এখানে মানে সাইজটা বলতে আমরা ব্যাসার্ধ বোঝাচ্ছি, কে শক্তি স্তরের ব্যাসার্ধটা কম, দেন এল শক্তি স্তরের ব্যাসার্ধ আরো বেশি, এম শক্তি স্তরের ব্যাসার্ধ আরো বেশি। সো এটা সাইজ সম্পর্কে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে যত হচ্ছে আমার এন এর ভ্যালু বাড়তেছে আমার সাইজ সেই হিসেবে বাড়তেছে, কক্ষপথের সাইজ। বাট এখন শেপ দ্বারা কি বোঝায়, শেপ দ্বারা এখানে একটা তো শক্তি স্তর বুঝলাম আমরা, বাট এখানে আস্তে আস্তে আমাদের উপশক্তি স্তরের ধারণাটা, এখানে আমাদের উপশক্তি স্তরের ধারণাটা আসতেছে। তো এই সহকারী কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করি, সহকারী কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করি। সেই এল এর ভ্যালু হইতে পারে 0 থেকে n-1 পর্যন্ত, এল এর ভ্যালু হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত, এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত। এখন একটু বিষয়টা দেখি আমরা, যখন আমাদের এল এর ভ্যালু 0, আগে আসো এল এর ভ্যালু দিয়ে, এল এর ভ্যালু যখন আমাদের 0 হবে, সো এন তো বুঝছোই এটা প্রধান কোয়ান্টাম নাম্বারকে ইন্ডিকেট করতেছে। যখন এল এর ভ্যালু আমাদের 0 হবে তখন এটা আসলে স্পেরিক্যাল একটা শেপকে বুঝাবে, স্পেরিক্যাল শেপ বা গোলকীয় শেপ। যখন আমাদের এল এর ভ্যালু 0, স্পেরিক্যাল শেপ, এটাকে বলতেছে আমরা স্পেরিক্যাল শেপ। আচ্ছা, যখন এল এর ভ্যালু 0 তখন আমরা সেটাকে স্পেরিক্যাল শেপ বা গোলকীয় শেপ পাচ্ছি মেনলি। যখন আমাদের এল এর ভ্যালু 1, যখন আমাদের এল এর ভ্যালু 1 তখন আমরা ডাম্বেল আকারে একটা শেপ পাচ্ছি। দেখো তো এটা ডাম্বেলের মতো না, ডাম্বেল আকারে একটা শেপ পাচ্ছি যখন আমাদের এল এর ভ্যালু 1 হচ্ছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার 0, 1, এটা হচ্ছে একটা ডিফারেন্ট ডিফারেন্ট শেপকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা আমরা ডাম্বেল শেপ পাচ্ছি এখান থেকে। এল এর ভ্যালু 2 হলে আমরা পাই হচ্ছে ডাবল ডাম্বেল, বাট সেটা আসতেছে না এখানে, একটু কমপ্লেক্স হয়ে যাবে আঁকাটা। এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে ডাবল ডাম্বেল পাচ্ছি, এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে একটা উইয়ার্ড লুকিং একটা শেপ পাবো আমরা, সেটা আমরা ডায়াগ্রামে দেখবো, চিত্রতে দেখবো, এটা আঁকা পসিবল না। সো এটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো 3D শেপটা। এখন আসো যে আমরা এল এর ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করতে পারি। সেই এল এর ভ্যালুটা যেটা আমি বলছি, এল এর ভ্যালুটা শুরু হবে আমাদের 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, n 0 থেকে n-1 পর্যন্ত ধরলাম আমি, এন এর ভ্যালুটা এখানে n শুরু হলো, দেন এখানে l। আচ্ছা, শুরু করলাম এন এর ভ্যালু 1 থেকে, তোমরা তো জানো এন এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়, সো এন এর ভ্যালু 1 থেকে শুরু করলাম। তাহলে এল এর ভ্যালু কি হতে পারে, কেজন বলো তো, যদি 1 থেকে স্টার্ট করি। 0 এক্স্যাক্টলি 0 হবে, কারণ 0 থেকে n-1 পর্যন্ত। সো এই n-1 এ যদি আমি 1 বসাই দেন এটা পাচ্ছি আমরা 0। সো এটা হবে এল এর ভ্যালু 0। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে বলতো, 1 0 0 আর 1 1, 0 আর 1, 0 আর 1 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি 0, 1 দুইটা ভ্যালু পাচ্ছি। যদি এন এর ভ্যালু 3 হয় আমরা কি পাচ্ছি, এল এর ভ্যালু 0 1 2 0, 1, 2, এক্স্যাক্টলি। আমরা দেখি এখন এই 0, 1, 2 এগুলো আসলে কি বোঝায়। আমরা ঠিক এন এ যেরকম বুঝলাম যে এন এর ক্ষেত্রে তোমার এন এর মান যখন 1 সেটা কে শেলকে বোঝাচ্ছে, এন এর মান যখন 2 সেটা আসলে এল শেলকে বোঝাচ্ছে। ঠিক এখানে আমাদের 0, 1, 2, 3
এটা দ্বারা বোঝায় এসপিডিএফ উপশক্তি স্তরকে। এসপিডিএফ উপশক্তি স্তরকে এটাকে কোথাও কোথাও অরবিটালও বলা হয়, সে বিষয়টা আমি ক্লিয়ার করব। অরবিটাল উপশক্তি স্তর কিন্তু এক জিনিস না, অরবিটাল এবং উপশক্তি স্তর এক জিনিস না। আচ্ছা, সো এল এর ভ্যালু 0 1 2 3 ডট 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 দিলাম আমরা। এখন যদি আমরা এটাকে সাবশেল, এটাকে বলা হয় সাবশেল, যেটা আগেরটা ছিল শেল, এটা সাবশেল বা উপশক্তি স্তর। উপশক্তি স্তর এই জিরো দ্বারা, এই জিরো এখানে ইন্ডিকেট করতেছে তোমার এস এর ভ্যালু। এস কে আমরা জিরো দ্বারা, জাস্ট এখানে একটা কথা মাথায় রাখো, এই যে ভ্যালু গুলো আমরা পাচ্ছি জাস্ট এই ভ্যালুটা দ্বারা বোঝায় সেটা এস, মানে এস উপশক্তি স্তর। এই ওয়ান দ্বারা বোঝায় সেটা পি উপশক্তি স্তর। টু দ্বারা বোঝায় আমাদের ডি উপশক্তি স্তর। থ্রি দ্বারা বোঝায় আমাদের এফ উপশক্তি স্তর, রাইট? এই জিরো দ্বারা বোঝায় আমাদের এস উপশক্তি স্তর, পি দ্বারা বোঝায় আমাদের ওয়ান দ্বারা বোঝায় আমাদের পি উপশক্তি স্তর, টু দ্বারা বোঝায় ডি এবং থ্রি দ্বারা বোঝায় এফ। এস এর আকৃতি কি? গোলকীয় বা গোলক আকৃতির। পি এর আকৃতি কি? ডাম্বেল আকৃতির। ডি এর আকৃতি কি? ডাবল ডাম্বেল আকৃতি। আচ্ছা, সো এই তিনটা আকৃতি আমাদের মনে রাখলে চলবে। এস এর আকৃতি গোলকীয়, পি এর আকৃতি ডাম্বেল, আর ডি এর আকৃতি আমাদের ডাবল ডাম্বেল। আচ্ছা, সো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো যে আমাদের অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এবং এইটা যখন আমি আঁকবো, মানে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে যাওয়ার পর আমি মেইনলি তোমাদের একে দেখাতে পারবো, তার আগ পর্যন্ত আমি আঁকতে পারতেছি না এখানে। তো আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা শেষ করে আমি এখানে তোমাদের মানে মেইনলি আসলে একটা পরমাণুর স্ট্রাকচার কিরকম হয় সেটা তোমরা দেখবা আসলে। বাট এই পর্যন্ত তো সবার ক্লিয়ার, সবাই তো বুঝতেছো, বেশি কমপ্লেক্স লাগতেছে না তো? বলো তো সবাই। না ভাইয়া। আচ্ছা, সো আমরা যখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা শেষ করব তখন বেসিক্যালি এই বিষয়গুলো তোমাদের কাছে মেক সেন্স করবে প্রপারলি। এর মাঝে যদি ক্লাসটা কেটে যায় তখন তোমরা আবার সেম লিংক দিয়ে জয়েন করিও ক্লাসে। আচ্ছা, এখন আমরা শুরু করি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বুঝে আসলে দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এম এল বা এম দ্বারা ডিনোট করা হয়, কোথাও এম এল দ্বারা করা হতে পারে কিংবা এম দ্বারা ডিনোট করা যেতে পারে। সো এটা বুঝে আসলে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস। ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস। এখন পর্যন্ত তো উপস্তরের ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। শক্তি স্তর বলতেছি আমরা হচ্ছে কে এল এম এন, এগুলোকে আমরা শক্তি স্তর বলতেছি। সেই শক্তি স্তরের আন্ডারে আমাদের হচ্ছে উপশক্তি স্তর আছে। যেমন আমরা যদি একটু উপরে উঠি, উপরে উঠে দেখবো যে আসলে এই যে এক নাম্বার এন এর ভ্যালু যখন ওয়ান, প্রথম শক্তি স্তরে, এক নাম্বার শক্তি স্তরে মাত্র একটা উপশক্তি স্তর আছে। দুই নাম্বার শক্তি স্তরে আমাদের দুইটা উপশক্তি স্তর আছে। তিন নাম্বার শক্তি স্তরে আমাদের তিনটা উপশক্তি স্তর আছে। একটা হচ্ছে এস উপশক্তি স্তর, একটা হচ্ছে পি উপশক্তি স্তর, একটা হচ্ছে ডি উপশক্তি স্তর। এটা হচ্ছে তিন নাম্বার কক্ষপথে, তিন নাম্বার শক্তি স্তর বা কক্ষপথে। যদি চার নাম্বার শক্তি স্তর হতো তাহলে আমরা 0 1 2 3 টোটাল চারটা উপশক্তি স্তর পেতাম। 0 1 2 3 টোটাল চারটা উপশক্তি স্তর পেতাম। এখন পর্যন্ত কিন্তু আমরা অরবিটালে যাইনি, তো এখন পর্যন্ত আমরা উপশক্তি স্তরের ভিতরে আছি। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে মেইনলি আমরা অরবিটালের ধারণাটা স্টার্ট করতে পারবো। তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বুঝে আসলে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস। এবং এটার ভ্যালু তোমার হতে পারে, এম এর ভ্যালু হবে তোমার -L থেকে +L পর্যন্ত। তোমরা একটু যদি মনে রাখো, এল এর ভ্যালুটা হতে পারে 0 থেকে, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে কি দিয়ে প্রকাশ করছেন ওখানে? এম এল আর একটা কি? এম এল দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে এম দ্বারা প্রকাশ করা হয়, তুমি যে কোনোটা দিয়ে প্রকাশ করতে পারো। এম এল দিয়েও ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বোঝায়, এম দ্বারাও ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বোঝায়। যেমন আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার এম এস দ্বারাও স্পিন কোয়ান্টাম নাম্বার বোঝায়, এস দ্বারাও স্পিন কোয়ান্টাম নাম্বার বোঝায়, এরকমই আর কি। যে কোনো একটা সিম্বল ইউজ করতে পারো এটা ক্ষেত্রে। আচ্ছা, সেই এম এল এর ভ্যালুটা তোমার বা এম এর ভ্যালুটা আসলে -L থেকে +L পর্যন্ত যাবে। আচ্ছা, দেন আমরা যদি একটু দেখি এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে তোমরা একটু বলো তো এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এল এর ভ্যালুটা কত হবে? -L থেকে +L। 0 0 0। 0 এল এর ভ্যালু 1 হয় তাহলে এম এল এর ভ্যালু কত হবে? -1 0 1 হ্যাঁ, আর -L থেকে +L, তার মানে -1 0 1। যখন এল এর ভ্যালু 2 হবে তখন আসলে হবে বলতো
-2 -1 0 1 2। এক্স্যাক্টলি, কারণ দেখো তোমার শুরু হবে মাইনাস এল এ, শেষ হবে প্লাস এল এ। সো মাঝখানে তোমার এই যে যেহেতু এখানে 2 ভ্যালুটা, সো 2 এর জন্য -2 থেকে শুরু হলো, দেন -1 0 1 2 পর্যন্ত গেল। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোরও একটা সিগনিফিকেন্স আছে। এই নাম্বারগুলো বুঝে হচ্ছে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিকবিন্যাস, যে আসলে কিভাবে আছে। যেমন তোমরা যদি একটু দেখো, এল এর ভ্যালু যখন 0, তখন সেটা আসলে এস উপশক্তি স্তরকে বোঝায়। এবং এস এর দেখো একটাই দিকবিন্যাস, কারণ এস এর শেপ হচ্ছে আসলে গোলাকার, বা সরি গোলাকার না, গোলকীয়। এস এর শেপটা হচ্ছে স্পেরিক্যাল শেপ। সো স্পেরিক্যাল শেপের আসলে আলাদা অন্য কোনো দিকবিন্যাস পাওয়া পসিবল না। এটা এক্স অ্যাক্সিস বরাবর ওরিয়েন্ট করলে যা হবে, ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস সব ক্ষেত্রে এটা সেমই, মানে এটার অন্য কোনো ওরিয়েন্টেশন নাই। বাট দেখো এল এর ভ্যালু যখন 1, যেটা আমরা বুঝতেছি পি উপশক্তি স্তর, সেটা কিন্তু দেখো তিনটা ওরিয়েন্টেশন আছে। এখানে তিনটা ম্যাগনেটিক, এখানে হচ্ছে এম এল এর ভ্যালু -1 0 1, তিনটা ভ্যালু দ্বারা বোঝাচ্ছে তিনটা ওরিয়েন্টেশন বা তিনটা দিকবিন্যাস। আমি এখন দেখাচ্ছি, ধরো এরকম স্ট্রাকচারটা হবে। তিনটা দিকবিন্যাস বলতে আমি কি বোঝাচ্ছি, এটা ধরলাম, আমি যদি অ্যাক্সিস গুলো আঁকি একটু। সো এটা একটা অ্যাক্সিস ধরলাম, আরেকটা অ্যাক্সিস ধরলাম হচ্ছে আমাদের এটা, আরেকটা অ্যাক্সিস। আচ্ছা, যতটুকু বোঝা যায় আর কি। সো এই অ্যাক্সিস আমি ধরলাম, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স, এক্স ধরলাম। এই অ্যাক্সিসটাকে ধরলাম আমরা ওয়াই, আর এই অ্যাক্সিসটাকে ধরলাম হচ্ছে আমরা জেড। এই তিনটা অ্যাক্সিস ধরলাম, এক্স ওয়াই আর জেড। আচ্ছা, সো এখন তোমাকে বললাম আমি যে পি অরবিটালে তিনটা দিক বিন্যাস আছে। দেখো তিনটাই পসিবল, কিন্তু কারণ পি এর শেপটা হয় তোমার ডাম্বেল আকৃতির, এরকম শেপ হয়। এইরকম শেপে তুমি, আমি যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই তোমাদেরকে, ধরো হচ্ছে আমি এটা রেড কালার দিয়ে দেখালাম। দেখো এক্স অক্ষ বরাবর, এটা এই যে এক্স অক্ষ বরাবর ওরিয়েন্টেশন, এক্স অক্ষ বরাবর ওরিয়েন্টেশন। দেখো তো সবাই রিলেট করতে পারছো কিনা, এটা এক্স অক্ষ বরাবর হয়েছে? সবাই বুঝতে পারছো যে এটা এক্স অক্ষ বরাবর ওরিয়েন্টেশন হয়েছে? জি ভাইয়া। এক্স অ্যাক্সিস, এই যে দেখো এটা এক্স অ্যাক্সিসে অ্যালাইনে করছে আমি, এটা এক্স অ্যাক্সিস এদিকে। সো এক্স অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেশনটা সবাই খেয়াল রিলেট করতে পারছো আশা করি। এখন দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেশন আরেকটার, যেটাকে আমরা পি ওয়াই দ্বারা পি ওয়াই বলতেছি। তো ওয়াই অ্যাক্সিস দ্বারা ওরিয়েন্টেশন এই যে, দেখো তো সবাই রিলেট করতে পারছো, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেশন। সবাই রেসপন্স করো তো, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। জি ভাইয়া। এটা ওয়াই জি অ্যাক্সিস ভাইয়া। ওরিয়েন্টেশন হইছে। এখন আসলে জেড অ্যাক্সিস বরাবর। সো জেড অ্যাক্সিস বরাবর দেখো তো, এইটা জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেশন না? ক্লিয়ার জি সবার? ভাইয়া। তার মানে আমরা বুঝলাম যে আসলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তোমার আসলে ওরিয়েন্টেশন বোঝাচ্ছে, যে ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন কিরকম হবে, 3 ডাইমেনশনালি। আচ্ছা, সো এই বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যেমন এখানে -1 দ্বারা আমরা যে কোনোটাই বলতে পারি। -1 দ্বারা ধরো বুঝাইলাম আমি পি এক্স, -1 দ্বারা বুঝালাম পি এক্স, 0 দ্বারা বুঝালাম পি ওয়াই, আর 1 দ্বারা বুঝালাম পি জেড। পি এক্স দ্বারা বুঝাচ্ছে এক্স অক্ষ বরাবর ওরিয়েন্টেশন, পি ওয়াই দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওরিয়েন্টেশন, আর পি জেড দ্বারা বোঝাচ্ছে জেড অক্ষ বরাবর ওরিয়েন্টেশন। তুমি এখন যেই নাম্বারে অ্যাসাইন করো, এটা খুব একটা তেমন কোনো প্রবলেম না, তুমি যে কোনো নাম্বারে অ্যাসাইন করতে পারো চাইলে। বাট এরপরও দেখবো যে আসলে কিছু কিছু বইতে, ইন্টারন্যাশনালি বেশ কিছু রিনাউন্ড বইতে তোমার একটা ভ্যালুকে রাখা হয়েছে, সেট করা হয়েছে। বাট ওই ভ্যালুটা তোমরা যদি ফলো নাও করো তাহলেও প্রবলেম নেই, তোমরা যদি র্যান্ডম ধরো তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ তোমাদের লেভেলের জন্য, তোমাদের পর্যায়ের জন্য র্যান্ডম ধরলে কোনো প্রবলেম নেই এখানে। সো পি এক্স পি ওয়াই পি জেড তোমরা র্যান্ডম ধরতেই পারো। আচ্ছা, ঠিক তেমনি আমাদের এই যে 2, এই 2টা তোমার ডি উপশক্তি স্তরকে বোঝাচ্ছে। সো এইটার দেখো 5 ধরনের ওরিয়েন্টেশন আছে, টোটালি এখানে 5 ধরনের ওরিয়েন্টেশন আছে। সো আমি যদি একটু উপরে নিয়ে যাই তাহলে তোমরা একটু দেখতে পারবা ওরিয়েন্টেশন গুলো, বাট আমি তোমাদের দেখাবো এই জিনিসগুলো একটু ডিটেলসে। আচ্ছা, তোমরা যদি একটু দেখো, আহ এখানে যদি একটু খেয়াল করি আমরা, এই যে দেখো এটা একটা ওরিয়েন্টেশন, যেটাকে বলা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর ডি জেড স্কোয়ার, এটা একটা ওরিয়েন্টেশন। দেখো এটা হচ্ছে লোব দুইটা, এটাকে আমরা একটা লোব বলি, এটাকে একটা লোব বলি। এটা একটা লোব, এর নিচে আরেকটা লোব, এটাকে আমরা লোব বলি। সো এখানে দুইটা লোব আছে, এবং মাঝখানে দেখো এক্স ওয়াই প্লেনে কি করছে, ইলেকট্রন যে ক্লাউড সেটা ঘুরে ঘুরে তোমার এভাবে অবস্থান করছে, এটাকে বলা হয় জেড স্কোয়ার। এক্স ওয়াই দেখো, এক্স ওয়াই তে কি হয় আমি জিনিসটা ডিসক্রাইব করবো। দেখো এটা আরেক ধরনের ওরিয়েন্টেশন। তারপরে এক্স জেড, এটা আরেক ধরনের ওরিয়েন্টেশন। তারপরে ওয়াই জেড, এটা টোটালি ডিফারেন্ট আরেক ধরনের ওরিয়েন্টেশন। সো ডি উপশক্তি স্তরের জন্য টোটাল 5 ধরনের ওরিয়েন্টেশন পসিবল। আচ্ছা, টাইম কতক্ষণ দেখাচ্ছে এখন দেখো তো একটু? 7টা 5।
ওকে, ঠিক আছে। সো হচ্ছে এখানে টোটাল 5 ধরনের ওরিয়েন্টেশন আমরা দেখতেছি এই জায়গায়। আচ্ছা, সো আমরা যদি একটু নিচে আসি, আমরা যখন চিত্রটা আঁকবো একটা অরবিটালে, তখন তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হবে যদি আমরা স্ট্রাকচারে যখন যাব। বাট তার আগে আমি এই যে 3টা কোয়ান্টাম নাম্বার দেখালাম, সেই 3টা কোয়ান্টাম নাম্বারকে কিভাবে আমরা একসাথে রিপ্রেজেন্ট করব সেটা দেখাই। সো আমরা শুরু করি, তারপর আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। সো এখানে এন এর ভ্যালু, দেন হচ্ছে আমাদের এল এর ভ্যালু, দেন এম এল এর ভ্যালু। 3টা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আগে দেখি আমরা। সো যখন এন এর ভ্যালু 0, তখন এন এর ভ্যালু 0 হবে, কারণ 0 থেকে n-1 পর্যন্ত, তখন এল এর ভ্যালু 0। আর এম এল এর ভ্যালু স্টিল 0 তখনও, সরি এন এর ভ্যালু 1, 0 তো হতে পারে না, এন এর ভ্যালু 1। সো 1 0 0 এটা পেলাম আমরা। তারপর যখন এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু যখন 2, তখন আসলে এল এর দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এল এর দুইটা ভ্যালু পাবো, একটা 0 একটা 1। 0 কে বলি হচ্ছে আমরা এস, আর 1 কে বলি হচ্ছে আমরা পি। এই 0 হচ্ছে আমাদের এস। আচ্ছা, সো এম এল এর কি কি ভ্যালু পাওয়া পসিবল? এখানে 0 এর জন্য আমরা 0 পাবো, আর 1 এর জন্য আমরা কি পাবো? -1 0 1, এটা পাচ্ছি আমরা, -1 0 1। আচ্ছা, কারণ দেখো তোমরা তো জানো যে এম এল এর ভ্যালু কিভাবে লিখতে হয়, -l থেকে +l পর্যন্ত। তো তোমার যদি এখানে 0 হয় এল এর ভ্যালুটা, দেন এম এল এর ভ্যালুটা আমরা 0 পাবো। যদি এল এর ভ্যালুটা 1 হয়, দেন এম এল এর ভ্যালুটা পাবো হচ্ছে -1 0 +1, এই ভ্যালুটা পাবো আমরা। আচ্ছা, দেন আমরা যদি এন এর ভ্যালু 3 বসাই, তাহলে দেখো কি হয়। এখানেও এন এর ভ্যালু 2, মানে এখানে জিনিসটা যেটা, এন এর ভ্যালু মানে একটা ভ্যালুর জন্য তোমার আসলে দুইটা এল এর ভ্যালু পাচ্ছ তুমি। এন এর ভ্যালু যখন 2, তখন আসলে এল এর ভ্যালু দুইটা আসতেছে, 0 আর 1। তো আশা করি তোমরা এই জিনিসটা দেখতে পারতেছো, বুঝতে পারতেছো যে এন এর ভ্যালু 2 এর জন্য 1, তারপরে 1 এর জন্য আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেলাম সেটা -1 0 +1 পর্যন্ত গেল। তারপর এন এর ভ্যালু যখন 3, তখন এল এর ভ্যালু ফার্স্টে কি হবে? 0 হবে, কারণ 0 1 2 টোটাল 3টা ভ্যালু পাবো, 0 1 2 টোটাল 3টা ভ্যালু পেলাম আমরা। সো 0 এর জন্য আমরা কি লিখতেছি? ভ্যালুটা এস লিখতেছি। 1 এর জন্য আমরা কি লিখতেছি? পি লিখতেছি। আর 2 এর জন্য লিখতেছি আমরা ডি। সো 0 এর জন্য আমার এম এল এর ভ্যালু কত? কে একজন বলো তো? 0। 1 এর জন্য কত? -1 0 1 -1 0 1। 2 এর জন্য কত?